ওয়েলকাম ব্যাক। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো রয়েছেন। প্রিয় দর্শক, এক নতুন ভিন্ন ধরনের ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আসলে এই ঘটনাটির মূলত প্রধান শিরোনাম হচ্ছে যে সেই পুকুর রাত ১টার সময় কেন ছেলেটিকে আসলে বারবার ডাকতো এবং শেষ পর্যন্ত সেই পুকুর ছেলেটিকে নিয়ে নিল কিনা, এবং কেন সেই মানুষগুলা পুকুরে কেউ গোসল করতে গেলে কেন কেউ আর ফেরত আসে না সেই পুকুর থেকে, বা এই পুকুর থেকে কেউ কেন আর উঠতে পারে না। এই সম্পূর্ণ ঘটনাটি আপনাদের জন্য আমি খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং এই ঘটনাটি আসলে আমি শোনাতে চাই আপনাদের। দীর্ঘদিন ধরে এই চ্যানেলে আসলে কাজ বন্ধ ছিল, আবারও আপনাদের সবার ভালোবাসায় ফিরে আসলাম। অবশ্যই আপনারা সাপোর্ট দিবেন। সাপোর্ট থাকলে ইনশাল্লাহ আপনাদের সবাইকে নিয়ে অনেক দূর যাওয়া সম্ভব। তাই আসুন আমরা কথা না বাড়িয়ে মূল ঘটনায় ফিরে যাই। শরতের আকাশ, বাতাসে হালকা ঠান্ডা, পুকুরের জল নীলচে হয়ে আছে, আর সেই নিস্তবতার মধ্যে দাঁড়িয়ে আছে একটা পুরানো কাঁচা রাস্তার গেড়া বাড়ি, দোতলা, আধা পাকা। একসময় খুব যত্নে তৈরি করা হলেও এখন যেন সময়ের সাথে সাথে ধুলো পড়ে বিবর্ণ হয়ে গেছে। এই বাড়ির পাশের পুকুরটা স্থানীয়ভাবে পরিচিত দেওয়াল পুকুর নামে। ঘটনাটা আমি অহনা সাহা গত বছর আমরা নিজ গ্রামে গিয়ে প্রথমবারের মতন শুনি, আর তখনও বুঝতে পারি নাই এই পুকুরটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার কারণ হতে চলেছে। আমাদের বাড়ি কুষ্টিয়া জেলার বেড়ামারা উপজেলার এক নির্ভূম গ্রামে। বাবা মা থাকতেন ঢাকায়, আমি পড়াশোনার জন্য শহরে। কিন্তু দাদু মারা যাওয়ার পর বাড়িটা খেয়াল রাখার কেউই ছিল না। তখনই সিদ্ধান্ত নেই গ্রামে কিছুদিন গিয়ে থাকবো। গ্রামে এসে প্রথমে রাতে পুকুরটা দেখে শুয়ে পড়ি। পার পেঁচা তেঁতুল গাছ জ্বলে খড়খড়ে কচুরিপানা, আর এরকম অস্বস্তিকর শূন্যতা, যেন কেউ তাকিয়ে আছে অদৃশ্যভাবে। রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আগে পাশের ঘরে থাকা পিসিমা বললেন, শুইও না জানালার পাশে, পুকুরটা রাত ১টার দিকে ডাক দে। আমি হেসে ফেলি, মানে ডাক দে? কে ডাক দে? পিসিমা ঠান্ডা গলায় বললেন, জানিস না নাকি আগে যেই মেয়েটা পুকুরে ডুবে মারা গিয়েছিল তার গল্প? গল্প শুনছিলাম ছোটবেলায়। একটা মেয়ে সুমনা বছর ১৫ এক সন্ধ্যায় হারিয়ে যায়। পরে তার লাশ পুকুরে পাওয়া যায়। গা কাটা দেওয়ার ব্যাপার ছিল, কারণ তার গলায় নাকি সাদা কাপড় পেঁচানো ছিল, আর মুখ তেতলে গিয়েছিল। কেউ বলছিল আত্মহত্যা করেছে, কেউ বলছিল ডাক দিয়ে কেউ টেনে নিয়েছিল। রাত তখন ১২টা পেরিয়েছিল। ঘুমাতে পারছিলাম না। জানালার পর্দা একটু সরিয়ে দেখি পুরো পুকুরটা অন্ধকারের মধ্যে ডুবে আছে। হঠাৎ একটা শব্দ শুনতে পেলাম, যেন পানি সল না করে কেউ হাত ধুচ্ছে। আমি ঠায় দাঁড়িয়ে উঠলাম, আর তারপর অয়ন, এ অয়ন। শব্দটা যেন হালকা কুয়াশার ভিতর থেকে এলো। গলা কেমন ফিকে, নীরব কণ্ঠে এরকম চেনা ভাব আছে। আমি দরজায় কপাট বন্ধ করলাম, চুপচাপ বিছানায় ফিরে এলাম। পরদিন সকালে পিসিমা কিছু বলেননি। আমি নিজেও বিষয়টা এড়িয়ে গেলাম। ভাবলাম হয়তো রাতে গুম গুম চোখে কল্পনা করছিলাম। কিন্তু তৃতীয় রাতে ব্যাপারটা বাড়ে। রাত ১টা ৫ মিনিট, আমি জেগেই ছিলাম। আবারও সেই আওয়াজ, অয়ন, এই অয়ন। আমি জানালার কাছে গিয়ে নিচে তাকালাম। পুকুর পাড়ে একটা মেয়ের ছায়া, লম্বা চুল, সাদা জামা, আর দাঁড়িয়ে যেন আমাকে দেখছে।
আমি আতঙ্কে পিছিয়ে এলাম, হাত পা ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই দরজা টোকার শব্দ। আমি চুপ, কয়েক সেকেন্ড কিছুই হয়নি। তারপর আবার ঠক ঠক ঠক, গলা শুকিয়ে এলো। কেউ কি বাইরে দাঁড়িয়ে দরজা খুলবো? যদি পিসিমা হন, কিন্তু পিসিমার ঘর ঠিক উল্টো পাশে। পরদিন সকালে পিসিমাকে জিজ্ঞেস করলাম, আপনি কি রাতে আমাকে দরজায় ডাক দিয়েছিলেন? পিসিমা থেমে গেলেন, চোখে ভয়। না, আমি তো ঘুমিয়েছিলাম। কেন, কি হয়েছে রাতে? রাতে কেউ আমাকে টোকা দিয়েছিল দরজায়, আর পুকুর পাড়ে একটা মেয়ে দাঁড়াইয়া আসছিল। পিসিমা ফিস ফিস করে বললেন, তুই একা এখানে থাকিস না। রাত একটা পার হইলেই জানালার পর্দা টানিস না, কানে তুলো দে। ওর ডাক মানুষকে ধীরে ধীরে টানে। একদিন বিকালে গ্রামের মুড়ি মন্টু চাচার দোকানে বসে গল্প হচ্ছিল। উনি বললেন, এই পুকুরে এখন পর্যন্ত 3 জন মানুষ মারা গেছে। এক একজন এক এক সময় বের হয়, আর ফিরেনি। আমি বিষম এবং বিস্মরিত চোখে তাকিয়ে আছি তাদের সাথে। এখন কি আছে এখানে? উনি ফিস ফিস করে বললেন, আছে। সুমনা এখনো মানুষকে ডাকে। সুমনা আত্মা এখনো জাগ্রত আছে। একা থাকলেও, চিন্তা করলেই টের পাবি কেউ যেন কানে নিঃশ্বাস ফেলেছে, কেউ যেন তোকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সেদিন সন্ধ্যার পর থেকেই আমি জানালার কাগজ সেটে দিলাম। ভয় পাচ্ছিলাম, কিন্তু ভয় এড়াতে এড়াতে চাই। ততটাই সেটা আমার চারপাশে ছড়িয়ে পড়ে। পঞ্চম রাতে আমি ঘুমের মধ্যে কাঁদছিলাম। সকালে চোখ মেলেই দেখি বালিশ ভেজা। কেউ যেন আমার কানের কাছে এসে কাঁদছিল, আর বিছানার পাশে পড়ে থাকা কাগজে আঁকু বুকি লেখা, সাদা রঙের আঁকা একটা পুকুর, আর তার পাশে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে। আমার হাত কাঁপছিল। তখনই বুঝিনি ভয় আস্তে আস্তে আমার ভিতর ঢুকে যাচ্ছে। সেই রাতে ঘুমাতে পারি নাই। একটানা রাত 1টা পর্যন্ত জেগেছিলাম। আবারও ডাক আসে। এবার দরজার নিচ দিয়ে পানি গড়ানোর শব্দ, হালকা জলের ছলনা। আমি দরজা ছুঁতে দেখি ভেজা ঘরের ভিতর পানি। ঘরের ভিতর ঠান্ডা হাওয়া বইছে, আর ঘড়ির কাঁটা যেন থেমে গেছে। অয়ন, এ অয়ন, দরজা খুল। সেই একই গলা, এবার একটু জোরে জোরে। আমি ভয়ে চিৎকার দিলাম, কে তুমি, কে তুমি? কোনো জবাব নেই। আমি দরজায় ফটু উকি দিয়ে তাকিয়ে দেখলাম কেউ নেই সেখানে, কিন্তু নিচে পানি কালচে ঘন, যেন সাঁতরাতে সাঁতরাতে কোনো কিছু ঘরের ভিতর ঢুকে পড়ছে। মনে হচ্ছে কোনো সাপ ঘরের ভিতর ঢুকে পড়ছে। পরদিন সকালে পিসিমা বাড়ি ছাড়লেন, বললেন, তুই থাক, আমি আর পারছি না। এখন আমি একা, আর প্রতিদিন রাত 1টায় নিচ দিয়ে সেই পানি গড়ায়, আর জানালার পাশে দাঁড়িয়ে কেউ বলে, তুই গেলে আমি বাঁচবো, তুই গেলে আমি বাঁচবো। ঘটনার ঠিক একদিন পরেই গ্রামের এক যুবক, নাম তার হাসান, হঠাৎ সন্ধ্যার পর হারিয়ে যায়। সে ছিল পাশের বাড়ির ছেলে, বয়স 18-19। সকালবেলা ওর মা আমাদের বাড়িতে এসে কাঁদতে কাঁদতে বললেন, বাইরে আমার ছেলেটা কাল বিকালে বাহির হয়েছিল, পুকুর পাড়ে একটু বসে আসিল, আর ফিরল না। আমি পুকুর পাড়ে গেলাম। সকাল 10টায়, রোদ মাথার উপর, অথচ পুকুরের ওই পাশটা এরকম ছায়ায় ঢাকা। একটা ঠান্ডা অনুভব হয় দাঁড়াতে। পুকুরের উপর পাতলা দোয়ার মতন হালকা কিছু ভেসে আছে। আমার গলা শুকিয়ে এলো। পিছনে তাকিয়ে দেখি গ্রামের আরো 2-3 জন মানুষ এসে দাঁড়িয়েছে। এখন বললেন, এখান থেকে কেউ সন্ধ্যার পর আসবে না। হাসান নিশ্চিত ডাকে সাড়া দিয়েছে।
যাওনের বেলা হয়েছে, একটু বসি। আসলেই ডেকে বলেছে হয়তো। আমি সেদিন পুরোটা বিকাল থেকে সন্ধ্যা অবধি গড়ে বসেছিলাম, কিছু খেতে পারিনি। জানালার পাশে একটানা তাকিয়ে থাকি পুকুরের জলের দিকে, যেন কিছু একটা ডাকছে। চুপচাপ ধৈর্য ধরে সময় নিয়ে বসে আছি। রাত 12টার দিকে বাতি নিমিয়ে শুয়ে পড়লাম, আর ঠিক 13 মিনিট পরই সেই শব্দ, টপ টপ টপ। দরজার দিক যেন নিয়ে পানি পড়ছে নিচ দিয়ে, বা ভিতরে ঢুকে আসে কিছু একটা। আমি চোখ বন্ধ করে থাকলাম। ঠিক তখনই, অয়ন, অয়ন, তুই ফিরবি না? আমি এখানে। এতক্ষণ কথাগুলো খুব আস্তে আস্তে ফিস ফিস করে, যেন কেউ নিঃশ্বাস ফেলেছে আমার উপর। ঘরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। আমি উঠে বসে পড়লাম, ঘড়ির দিকে তাকালাম, রাত 1টা 3 মিনিট। এক ধরনের অসারণতা পুরো শরীর জুড়ে বসে গেল। আমি জানালার দিকে তাকিয়ে দেখি পর্দার নিচ দিয়ে আলো ফুটে উঠেছে। পুকুর পাড়ে কে যেন দাঁড়িয়ে, সাদা জামা, চুল ভিজে ভিজে ঝুলে আছে। আমি চোখ বন্ধ করে বিড়বিড় করে কুরআনের আয়াত পড়তে লাগলাম। ভয় ভয় মনে হচ্ছিল, যেন আমার ঘাড়ের পাশে কেউ দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে। সকালে উঠে দেখি দরজার নিচে কাদা মাখা পানির দাগ, অথচ ঘরের দরজা জানালা সবই বন্ধ ছিল রাতে। আমি দৌড়ে পিসিমার ফাঁকা করে যাই, কিন্তু জানালা দিয়ে বাতাস চলাচল করে সেখানে এখন। আর এই কোণে রাখা কাঠের খাটের নিচে ভেজা কাপড়, যেন কেউ রেখে গেছে। সেই সন্ধ্যায় গ্রামের এক বয়স্ক লোক, নাম তার রফিক চাচা, আমাদের বাড়িতে এলেন। আমাকে একদিকে ডেকে বললেন, শুন, তোর দাদার আমলে এক কবিরাজ ছিল, নাম ছিল বজলু হেকিম। সে একবার এই পুকুরে রাতের বেলা কিছু একটা বাদ দিয়েছিল, তারপরেই এই পুকুর বদলে যায়, তারপরেই সুমনার মৃত্যু। আমি জিজ্ঞেস করলাম, কি বাদ দিয়েছিল? রফিক চাচা বললেন, জানি না, তবে সে বলল জলে প্রাণ থাকে, কিন্তু কেউ কেউ সেই প্রাণ ধরে রাখে বন্দি করে। ওই রাতেই বজলু নিজের ছেলে পাগল হয়ে যায়, আর বুক দৌড় দৌড় করে উঠল। রাত তখন 12:30। আমি ল্যাম্প নিভিয়ে দেওয়ার ঠিক আগেই জানালার পাশে শব্দ পেলাম, ধীরে ধীরে চাপ চাপ চাপ। আমি থমকে দাঁড়িয়ে উঠি, গলার নিচটা শুকিয়ে আছে। কেউ যেন বলছে, তুই গেলে আমি মুক্ত হব, তুই গেলে চোখের পাতা নামিয়ে ফেললে একটা দৃশ্য চলে আসে। সেই মেয়েটা জলের নিচে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বলছে, তুই তো আমার নাম জানিস না। আমি আজকে চোখ খুলে বসে পড়ি, সামনে নেই কেউ, কেবল দরজার নিচ দিয়ে একটা ছায়া, হালকা স্পষ্ট নয় কিন্তু নিঃসন্দেহে একটা উপস্থিতি। পরদিন সকালে গ্রামের শোরগোল, হাসানের লাশ পাওয়া গেছে, কিন্তু পুকুরের মধ্যে না, তার ঘরের দরজার সামনে উঠানে ভিজে কাপড় মেরা, মুখ নিচু করে বসা অবস্থায়। আমি গিয়ে দেখি তার পিছনে জলের দাগ, যেন কেউ তাকে পিছন থেকে বয়ে এনে রেখে গেছে। আর হাসানের মুখে এক চিলতে হাসি, অথচ চোখ দুটো খালি ফাঁকা। তখনই বুঝি এই ডাক শুধু পুকুরে ডুবে যাওয়ার নয়, এটা ধীরে ধীরে মনকে গ্রাস করায়, পুকুরে বসায়। ডাক শুনে মানুষ একসময় নিজেই ছুটে যায় সেই পুকুরে। রাতে আমি ঘরে বসে কাগজে লিখি, সুমনা কি সত্যি মরেনি? ঠিক তখনই বাতাস থেমে যায়, কাগজটা টেবিল থেকে নিচে পড়ে যায়, আর জানালার কাছে টক টক শব্দ, যেন কেউ নখ দিয়ে আঁচড়াচ্ছে। আমি এগিয়ে জানালার দিকে তাকাই, বাইরে কেউ নেই, কিন্তু কাচের গায়ের ভিতর দিক থেকে লেখা, তুই জানিস এখন আমার নাম। আমার পুরো শরীর বরফ হয়ে গেল। আমি দরজার দিকে তাকাই, খোলা
অথচ আমি নিজেই তো বন্ধ করেছিলাম। দরজার সামনে দাঁড়িয়ে একজোড়া পা বেজা কাদা মাখা উপরে উঠে থাকাতেই সাহস হয়নি আমার। ঘোর অন্ধকার, বাতাস নেই, কেবল শোনা যায়, তুই জানিস অয়ন আমি কে? এবার তুই আসবি তো? আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফিরে তখন সকাল। ঘর জুড়ে পানির দাগ, দরজা খোলা, আর খাটের পাশে বসে আছে গ্রামের পুরানো এক পাগল, যে কিনা কারো সাথে কথা বলে না। সে আমার দিকে তাকিয়ে বলে, তোর নাম তোর মুখে শুনেছি কাল রাতে, সুমনা তোরে খুঁজে। এই পাগলটা। সে বলে আমি বজলুর ছেলে। আমার বাবা ওই পুকুরে যা ফেলেছিল তা ছিল সুমনার আত্মা বাঁধা তাবিজ। সুমনা এখনো বাঁধা আছে, আর যেই তার নাম জানে সেই ধীরে ধীরে তার শিকার হয়। আমি চিৎকার দিয়ে উঠি, কি করতে হবে? পাগলটা হাসে, একটা বিকৃতি হাসি হাসে, বলে, এখন শুধু অপেক্ষা কর, ডাক আসবে, আবারও আসবে। এবার শুধু ডাকবে না, টেনে নিয়ে যাবে, টেনে নামাবে। আর নিচে যা দেখবি তা বর্ণনা করার মতন ভাষা তোদের নেই। আমি কাঁপছি, জানি না কি আসছে। পুকুরের বাইরে নিশ্চুপ, অথচ ভিতরে একটা তীব্র আলো জ্বলে উঠেছে, যা কেবল আমি দেখতে পাচ্ছি। এখন আমার নাম সে জানে, আর আমি তার নাম। আমি বন্দী হয়ে আছি ধীরে ধীরে। দুপুর গড়িয়ে বিকাল হতে একটা ছাপ অস্বস্তি ছড়িয়ে পড়ে বুকের মধ্যে। সেই পাগল যাকে সকালে বজলুল পাগল ছেলে বলে ডাকে, তার বলা কথা এখন ঘুরপাক কাচ্ছে মাথার ভিতর। সে বলেছিল, তুই জানিস আমার নাম। আর সেইটাই হইল বাঁধ ভাঙ্গা শুরু। আমি ঘরের সব জানালা বন্ধ করে রাখলাম, বাতাস ঢুকছে না, কিন্তু কেন যেন মনে হচ্ছে চারদিক কাঁপছে। বিছানার পাশে বসে আছি, পাশেই একটা পুরানো ডায়েরি খুলে পড়ছিলাম। এই ডায়েরিটা ছিল আমার দাদুর। আগে একবার চোখ বুঝিয়েছিলেন, কিন্তু আজ খেয়াল করলাম কয়েকটা পাতা হালকা জলছাপ, আর এক পাতায় লিখা 1978 সালের অগ্রহায়ণ মাস, রাত 1:08। আমি তাকিয়েছিলাম জানালার বাইরে। পুকুর পাড়ে সাদা কাপড় পরা একটা মেয়ে ডেকে বলেছিল, তোমরা ভুল করেছ। তখন থেকেই শুরু হয় আমার মনে হয় যেন আমি বেঁচে আছি নাকি মরে গেছি, কিন্তু ভিতরে কিছু একটা পুড়ে গেছে। লেখা দেখে আমি থমকে গেলাম। সময় ঠিক সেই একই রাত 1টা পোহাতেই কিছু শুরু হয়। আবারও দাদুর বর্ণনা হুবহু আমার দেখা ঘটনার সাথে মিলে যাচ্ছে। আমার ঠান্ডা লাগছিল, গলা শুকিয়ে আসছিল ধীরে ধীরে। আমি জানতাম কিছু একটা আজ রাতে আবারও করতে যাচ্ছি। সন্ধ্যার পর গ্রামের ইলেকট্রিসিটি চলে যায়, পুরো গ্রাম অন্ধকার। বাইরে থেকে শুধু ঝিঝি পোকার একটানা আওয়াজ, মাঝে মাঝে কুকুরের কান্না। সেই কাদা কাদা সুর যেন নিস্তব্ধতাকে আরো ভারী করে তোলে। আমি লণ্ঠন জ্বালিয়ে বসে রইলাম, ঘরের মাঝখানে বসে মেঝের দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ পর মনে হলো কারো নিঃশ্বাস ফেলার শব্দ আসছে। জানালার পর্দার টান বন্ধ করলাম। এতই শব্দ আমি উঠে দাঁড়াতেই অনুভব করলাম মেঝে তো ঠান্ডা, যেন বরফের উপর দাঁড়িয়ে আছি। আর জানালার বাইরে থেকে হঠাৎ ভেসে আসে সেই চিরচেনা ডাক, অয়ন, অয়ন, আমি একা। একটা দীর্ঘ ফিসফিসানি ডাক, যেন সুমনা আর্তনাদ করে বলছে, তুই আসবি না? আমি দরজা ছুঁয়ে দেখি হিম শীতল, আর ঠিক তখনই দরজার নিচ দিয়ে কালো সাঁতরাতে সাঁতরাতে একটা ছায়া গড়ে ঢুকে পড়ে। আমি পিছনে হেঁটে যাই, চোখের সামনে যেন মেঝের উপর ছায়া বসে যাচ্ছে, একটা সরু দোয়ার মতন, কিন্তু জলের সোলসোল শব্দ সেই সাথে বাড়ছে, যেন পায়ের নিচে কেউ হেঁটে বেড়াচ্ছে। তখনই আমার পিছনের দরজায় আবারও টক 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 শব্দ আসে। আমি পিছনে তাকিয়ে দাঁড়িয়ে পড়ি। হঠাৎ করেই দেখি ঘরের এক কোনায় রাখা আয়নাটা ঝাপসা হয়ে গেছে, এবং তার মধ্যে একটা অবয়ব,
একটা নারী মূর্তি, দীর্ঘ চুল নেই, কেবল কালো শূন্যতা, মুখ কেবল একটা লম্বা ফাঁকা ফুকিয়ে ওঠা গর্তের মতন, এবং সেই ফাঁকা মুখ দিয়ে বয়ে আসছে জলদরা, আয়নার নিচে গড়িয়ে পড়ছে ফুটা ফুটা পানি। আর আয়নায় লেখা, আয়না খুলে দে, আমার পথ বন্ধ করিল না। ঘটনার ভয়াবহতা তখনও ধীরে ধীরে বুঝতে পারেনি। সুমনা এখন শুধু বাইরে থেকেই ডাকে না, সে আমার ঘরে ঢুকে পড়েছে। তার অস্তিত্ব এখন বাস্তবের ভিতর ঢুকে গেছে। তার অস্তিত্ব শুধু ডাক নয়, সে এখন আমাকে কিছু করাতে বাধ্য করে। রাত বাড়ে, আমি খোলা ছাদে উঠে গেলাম। ছাদের আলো পুকুরটা স্পষ্ট জলমিল করছিল, অথচ মনে হচ্ছিল জলের নিচে কিছু একটা বয়ে চলছে। আমি তাকিয়ে তাকিয়ে হঠাৎ দেখি জলের উপরে একটা মুখ ভেসে উঠছে। না পরিষ্কার মুখ, না কিছু, কেবল চোখের জায়গাটায় দুইটা কালো গর্ত। আমার মুখটা যেন দীর্ঘ ফাঁকা সুড়ঙ্গ, যেখানে আলো ঢুকতে ফেরে না। আমি তড়িৎ ছাদ থেকে নেমে এসে দরজাটা বন্ধ করি, কিন্তু ঘরে ঢুকতেই দেখি মেঝেতে লেখা আছে পানি দিয়ে আঁকা কিছু শব্দ। আমার নাম বললে আমি যাব। আমি ফিসফিস করে বললাম, সুমনা। ঘর থেকে থেমে গেল। বাতাস স্তব্ধ, জানালার পর্দা নিস্তব্ধ, বাতাস নেই, নিঃশ্বাস নেই। কিন্তু ঠিক তখনই মেঝেতে পানি গড়িয়ে গিয়ে লেখা তৈরি করলো, এখন তুই আমার। ঘর জুড়ে হঠাৎ জ্বর উঠে, ঘরের জিনিসপত্র উড়ে যায়, দরজা নিজে থেকেই খুলে, আবার জানালার গায়ে ছাপ পড়ে, একজন মানুষের হাতে আঙ্গুলের ছাপ, যেটা উপরের দিক থেকে আঁচড়ে গেছে পুরো কাজটা। আমি দরজায় গিয়ে দাঁড়াতেই পুকুর থেকে জল বেরিয়ে এসে উঠানে পেরিয়ে ঘরের দিকে বাড়ছে। আমি জানি এটা সত্যিকারের জল না, এটা সেই টানে নেওয়ার হাত। আমি দরজা বন্ধ করতে চাই, কিন্তু দরজা আটকে গেছে। পিছন থেকে শুনি সেই ফিসফিস গলা, অয়ন, আমাকে বাধা দিবি? আমি তো তোকে চাইনি, তোকে ছাড়া আমি এখান থেকে মুক্ত না। আমি আতঙ্কে ছুটে গিয়ে একটা তাবিজ বের করলাম, যেটা বাবা দিয়েছিল। আমি সেটা দরজার ফাঁকে গুজে দিই। হঠাৎ এক ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ে, যেটা কিছু পুড়ছে। বাইরে থেকে এক প্রকার চিৎকারের শব্দ আসে, নারী কণ্ঠে। কারণ হাহাকারময়, তুই নাম বলবি, কথা রাখিস না। পুকুরে চাপের শব্দ, কিন্তু পানি ছিটে না। শব্দ আসে, পানি পড়ে না। ঘর জুড়ে তখন বিশ্রী এক নিস্তবতা, এবং আয়নার আবারও সেই মুখ। এবার আরো স্পষ্ট, সুমনা। মুখ ঝুলে আছে, চোখের কোটার ফাঁকা, গলা কাটা, কিন্তু টুট কাঁপছে। তোর রক্ত লাগবি আমার মুক্তির জন্য, না হলে আমি এখানেই থাকবো চিরকাল। আমি পেছনে পড়ে যাই। বুক তরফর করছে। জানি সুমনা এখানে শুধু ডাকছেই না, এবার সে দাবি করছে। সে চাইছে মুক্তি, আর মুক্তির শর্ত হচ্ছে আমি সকালেই উঠে, গাম ভেজা শরীরে। দরজা বন্ধ, জানালা খোলা, কিন্তু আমার বাম হাতে আঁচড়ের দাগ, ঠিকটা বড় বড় আঁচড়, ঠিক যেন কারো নখ দিয়ে ত্বক ছিঁড়ে ফেলা হয়েছে। পুকুর পাড়ে সেই সকালে আবারও একজন নিখোঁজ, গ্রামের এক কিশোরী। সে নাকি ঘুম থেকে উঠেই সোজা হাঁটতে হাঁটতে পুকুরের দিকে চলে গিয়েছিল। কেউ থামাতে পারেনি, চুপচাপ গিয়েছিল, পানির কাছে দাঁড়িয়েছিল কয়েক সেকেন্ড, তারপর এক লাফে নেমে গিয়েছিল জলে। সবাই বলেছিল ওই মেয়েটা কিছু একটা শুনেছিল রাতে। আমি জানি সুমনা এখন আমার চারপাশে। সে শুধু মুখ চায় না, সে পুরো মানুষের শরীর চায়। কেউ একজন তার হয়ে জল টপকে আসুক, তার হয়ে বাঁচুক, আর সে বেরিয়ে আসুক ঘর জুড়ে। এখন হালকা পানি জমে আছে। রাতে বাতাসে একটা পরিচিত গন্ধ, ভিজে চুলের পুরানো সাবানে, আর তীব্র পচা পাতা, দুয়ার জলের।
আমি জানি না কিভাবে শেষ করব সবটা, কিন্তু একটা ব্যাপার বুঝে ফেলেছি, আমি যদি নিজেকে সুমনার কাছে না দিই তবে সে আরেকজনের নেবে, আর প্রতিদিনই সেই পুকুর থেকে মানুষ নেবে। তুই আসবি না, নয়তো আমি অন্য কাউকে আনবো। আমার সময় ফুরিয়ে আসছে, পরবর্তী রাত হতে পারে শেষ রাত আমার বা কারো জন্য। পরের দিনই আমি প্রায় নিঃশ্বাস চেপে কটাই। দিনের আলোতেও মনে হচ্ছিল যেন কোথাও কোনো ছায়া দাঁড়িয়ে তাকিয়ে আছে। মনে হচ্ছিল আমি কোথাও যাচ্ছি না, বরং কোথাও আটকে আছি, সময়ের ভিতর কোনো গহ্বরে নয়। সন্ধ্যার পর রফিক চাচা আর সেই পাগল বজলুর ছেলে, যার নাম আরাফাত, আমাদের বাড়িতে আসে। আমাদের চোখে চাপা বয়, কিন্তু কণ্ঠে দৃঢ়তা। আশরাফ বলে, তুই যদি এই পিশাচিনী আত্মাকে থামাতে চাস, তাহলে তার তৈরি বন্ধন আর তার যে তাবিজের কথা, সেটি বেঁধে রাখা হয়েছিল, সেটি খুঁজে বার করতে হবে, আর এই পুকুরেই আছে সেটা। আমার গলা শুকিয়ে যায়। মানে পুকুরের নিচে? রফিক চাচা গভীর গলায় বললেন, হ্যাঁ, তোর দাদার ডায়েরিতে যা ছিল তা শুধু দেখায় না, ওই সময় সে নিজেও অংশ নিয়েছিল। আমরা জানতাম না এই আত্মা আস্তে আস্তে শক্তি সঞ্চয় করে একদিন ঘরের ভিতর পর্যন্ত ঢুকে যাবে। আর এখন সে তার নিজের নাম বলানোর পর থেকেও শরীর চাইছে। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু আমি কি করে মরবো? আশরাফ মাথা নেড়ে বললেন, তুই যদি না যাস অন্য কাউকে টানবে। এখন তুই একমাত্র পথ, শুধু তুই ওকে ওই বাঁধন থেকে মুক্তি করতে পারিস। তোর রক্ত, তার চেতনা দরকার হবে ওর, তবেই ওর শান্ত হবে। হয় মুক্তি, না হয় চিরতরে তোর ভিতর আটকে যাবে। বাইরে তখন রাত গভীর হচ্ছে, পুরো বাড়ি নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে জোরের হালকা আওয়াজ শোনা যাচ্ছে। দূরের কোথাও পুকুরের জলের উপর ছায়া নেমে আসে না। আমরা তিনজন মিলে পুকুরের পাড়ে যাই। আমার হাতে একটা পুরানো তাবিজ কাগজ, যা আমাকে সুমনার আত্মাকে বেঁধে রেখেছে। আশরাফ বললেন, পুকুরের মাঝ বরাবর একটা জায়গা আছে, জলের নিচে একটা পাথরের গর্ত আছে, যেখানে আছে ওর তাবিজ। আমি নেমে যাই জলে। ঠান্ডা কাঁপিয়ে দেওয়া পানি, মনে হচ্ছিল যেন শরীরের ভিতর দিয়ে হিমস্রোত বয়ে যাচ্ছে। পুকুরের মধ্যে যাওয়া পর অনুভব করলাম জলের নিচে সত্যি কিছু টান আছে। জলের গভীরে একটা গর্তের মতো অন্ধকার, ঠিক যেন জল নয়, বরং একটা ফাঁকা মহাশূন্য। আমি হাত বাড়িয়ে একটা পাথরের তলে খুঁজে পাই, তার মধ্যে মোড়ানোর কাপড়, ভিতরে লোহার একটা ছোট বক্স। আমি উঠিয়ে আনি আর পাড়ে তুলতেই দেখি চারপাশে গাছগুলো হেলে পড়েছে, আর পুকুরের জল যেন বিদ্যুৎ ক্রমাগত। আমরা ঘরে ফিরি। আশরাফ কাগজ ছিঁড়ে বের করে একটি লোহা ঘষা তাবিজ বের করে, তাতে একরকম শিকল বাঁধা আর নীলে আরবিতে লেখা কিছু কালো অক্ষর। এই হলো ওর শরীর। আশরাফ ফিস ফিস করে বলে, এই বাস্তবের মধ্যেই ওকে আটকানো রাখা হয়েছিল, এখন ওর পোড়াতেই হবে। কিন্তু তোর উপস্থিতির কারণ এখনো নাম না জানা, তুই তোর কাছেই বাধা। আমরা পুকুর পাড়ের শুকানো জমিতে দাঁড়াই, আগুন জ্বালাতে হয়। আমি হাত কাঁপিয়ে তাবিজটা আগুনে রাখি। আগুন জ্বলে উঠে হঠাৎ। এক ধরনের গন্ধ, পচা দুধ, ভেজা চুল, পচা মাংসের মিশ্র গন্ধে আমার বমি চলে আসছে। আর তখনই পুকুরের এক বিশাল তরঙ্গ উঠে। হঠাৎ পানির ফাঁকে দেখা যায় এক মানবী অবয়ব, দীর্ঘ চুল, মুখ, বিশ্রী হাহাকার। তুই আমার শরীর পুড়াইছিস। আমি কেঁপে উঠি, চোখের সামনে পুকুর থেকে যেন কেউ উঠে আসছে, হাঁটছে, জল ভর্তি শরীর, পচা দেহ, ফুটে উঠা চোখে রক্ত, আর শরীর থেকে বয়ে পড়ছে কালো কাদা মাখা পানি। সে আমার দিকে এগিয়ে আসছে। তুই তোর কথা রাখিস নাই, তুই বলেছিলি মুক্তি দিবি,
তার মুখ খুলেছে কিন্তু গলা থেকে আসছে হাড়গিড়ের এক শব্দ, হা হা। পুকুর পাড়ের বাতি নিমে যায়। আমি সেখানেই দাঁড়িয়ে থাকি, এক দৃষ্টিতে তাকিয়ে। আশরাফ পিছন থেকে চিৎকার করে ওঠে, আহ! পিছনে আয়, পিছনে আয় অয়ন, পিছনে আয়। কিন্তু আমার শরীর নড়ে না। আমার চোখ আটকে গেছে সেই জলের শরীরটার দিকে, যেখানে আমি নিজের মুখ দেখেছিলাম। সুমনা বলে, তুই আমার নাম জানোস? এখন আমি তোর ভিতর, তোর ছায়া। তোকে ঘুমে, তোর নিঃশ্বাসে আমি থেকে যাব। আমি মাটিতে লুটিয়ে পড়ি। পরদিন সকালে আমি ঘুম ভাঙ্গি নিজের বিছানায়। চারপাশে কেউ নেই, ঘর সূক্ষ্ম, কোনো কাদা মাটি নেই। আমি অয়নের সামনে দাঁড়াই। নিজেকে দেখে হাসি আসে, কিন্তু সেই হাসি আমার মুখে নয়, আয়নার ছবির মুখে। আমি আয়নার সামনে হাত রাখি। আয়নায় আমি দাঁড়িয়ে থেকে চোখের শূন্যতা, মুখে কাঁপা ঠোঁট। সে বলে, তুই চলে গেছিস? আমি আসছি। ঘরের চারপাশে আবারও সেই ছায়া। পুকুরের জলের এখনো প্রতি রাতে রাত 1টা বাজলে শোনা যায়, অয়ন, আমি তোকে ছাড়া বাঁচবো না রে, আমি তোকে ছাড়া বাঁচবো না, তুই আমার হবি। আর জানালার ছায়া পড়ে কেউ যেন বসে থেকে বলে, আমি মুক্তি পেলাম না, তোরা কেউই পারবি না। ঘরের মাঝখানে আয়নার ভিতরে এখনো সেই চোখ ফাঁক করে তাকিয়ে থাকে আমাদের দিকে। প্রিয় লিসেনার্স, এই ছিল এই ঘটনা। অনেক সুন্দর এবং চমৎকার একটি ভৌতিক ঘটনা। আশা করি আপনাদের ঘটনাগুলো ভালো লেগেছে। আসলে অনেক মর্মান্তিক ঘটনাগুলো ঘটে যায়। আমি আশা করব আপনাদের এই ঘটনাটি পছন্দ হয়েছে। যদি ঘটনাটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনারা নিয়মিত ভৌতিক ঘটনাগুলো পেতে চান তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী একটি এপিসোডে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।